তাহলে সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকের আলোচনায় শুরু করি নাকি? আমরা ইতিপূর্বে দুটি ক্লাসে কিন্তু একটিতে ভাগ্যরেখা একটিতে হৃদয় রেখা নিয়ে আলোচনা হয়েছিল, যার জন্য আজকে শিরোরেখাটি নিয়ে আলোচনা করতে চাই যে শিরোরেখার মাধ্যমে কিভাবে মানুষের ভাগ্য জানা যায় বা মানুষের চরিত্র জানা যায়, মানুষের বৈশিষ্ট্য কেমন, এই শিরোরেখা কেমন থাকলে কি ধরনের ফলাদেশ প্রদান করে থাকে, এর উপরে আমরা আজকে জানব। তাহলে শিরোরেখা কোনটি এটা তো আমরা জানি নাকি? হাতের মাঝখানে যে রেখাটি থাকে সেটি শিরোরেখা। এই হচ্ছে শিরোরেখা, দেখা যায়? হ্যাঁ। এবার শিরোরেখা প্রথমে হচ্ছে কত ভাবে থাকতে পারে, একটি হাতে কত রকমের শিরোরেখা থাকা সম্ভব এটি আমাদের আগে জানতে হবে। শিরোরেখা কেমন থাকতে পারে, কি প্রকারে থাকতে পারে, আপনারা একে একে লক্ষ্য করবেন। এই হাত নাম্বার 1 আর হাত নাম্বার 2, এইবার ধরেন কারোর শিরোরেখা থাকতে পারে সামান্য মাঝ বরাবর, কেতুর ক্ষেত্রে এসে থেমে গেছে। আবার কারোর শিরোরেখা থাকতে পারে একেবারে চন্দ্রের দিকে ঢলে পড়েছে, কারোর শিরোরেখা থাকতে পারে সোজা একেবারে মঙ্গলের ক্ষেত্রে চলে আসছে, কারো কারো কিন্তু শিরোরেখা একেবারে উল্টে বেঁকে বুধের ক্ষেত্রে চলে যেতে পারে, পারে না? আবার দেখা যাচ্ছে শিরোরেখা শুরু হয়ে এই হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়ে যেতে পারে, টোটালে হৃদয় রেখা নাও থাকতে পারে, শুধুমাত্র আয়ুরেখা আর শিরোরেখা থাকতে পারে, এমনও কিন্তু হাত প্রায় দেখা যায়। হ্যাঁ, যে দুটি মাত্র রেখা থাকবে, একটি হচ্ছে আয়ুরেখা একটি শিরোরেখা, আর ভাগ্যরেখা থাকতে পারে সেই সঙ্গে। তো আমাদের তো আজকে ভাগ্যরেখা নিয়ে আলোচনা নয়, আজকে হচ্ছে শিরোরেখা নিয়ে আলোচনা। তো এই শিরোরেখা আর হৃদয় রেখা মিলিত হয়ে থাকতে পারে, আবার হতে পারে যে হৃদয় রেখার থেকে বা হৃদয় রেখা কোনো রকমে একটু এগিয়ে এসে শিরোরেখার সঙ্গে মিলিত হতে পারে, অথবা শিরোরেখা এসে মাথার দিকে দ্বিখণ্ডিত হতে পারে। এমন হতে পারে যে এই শিরোরেখা সোজা মঙ্গলের ক্ষেত্রে এসে এখান থেকে দ্বিখণ্ডিত হতে পারে, বা হাফ পর্যন্ত এসে এখানে দ্বিখণ্ডিত হতে পারে, চন্দ্রের দিকে ঢলে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে পড়তে পারে, এমনকি এই উপরে ঘুরে বুধের ক্ষেত্রে যেও কিন্তু দ্বিখণ্ডিত হতে পারে। যে কোনো রেখা যে কোনো জায়গায় গিয়ে দ্বিখণ্ডিত হতে পারে। ধরে নিতে হবে যে নদী প্রবাহিত হবে, প্রবাহিত হতে গেলে যেদিকে জল যেহেতু একটি তরল পদার্থ, যেদিকে নিচু সেই দিকেই যাবে, অর্থাৎ শিরোরেখা যে বরাবর চলবে, চলতে চলতে গিয়ে হাতের তালুতে যে সাইডে নিচু পাবে সেই সাইড দিয়ে কিন্তু শিরোরেখাটি ধাবিত হতে পারে, অর্থাৎ যে কোনোভাবে কিন্তু শিরোরেখা যেতে পারে। তো আমাদের জানতে হবে যে শিরোরেখা কি অবস্থানে থাকলে কেমন ফল দেয়, এটি আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথমে জানি, ধরুন শিরোরেখাটি যদি এবার একটা একটা করে দেখাই। প্রথমে হচ্ছে শিরোরেখাটি যদি আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে বের হয়, কিছু দূর মিলিত থাকে, গোড়ার দিকে কিছু দূর মিলিত থাকে, কখনো যদি শিরোরেখা ধরেন মিলিত হয়ে এসে তারপরে শিরোরেখা বের হচ্ছে, আয়ুরেখার সঙ্গে গোড়ার দিকে মিলিত থাকে। যেমন দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন যে শিরোরেখা আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে তারপরে গিয়ে দ্বিখণ্ডিত হয়েছে, প্রায় আয়ুরেখার যে বিচার করলে 15 থেকে 20 বছর পরে গিয়ে তারপর আলাদা হয়েছে। দেখেন, দেখা যায়? জি।
আপনারা প্রত্যেকের হাতে খেয়াল করুন, দেখবেন কারোর শিরোরেখা আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে আছে, কারোর শিরোরেখা হয়তো দুই সুতা দূরের থেকে বের হয়েছে, অর্থাৎ আয়ুরেখা আর শিরোরেখার মাঝখানে ফাঁকা আছে, আবার দেখা যাচ্ছে কারো একটু বেশি ফাঁকা আছে, এমনটিও কিন্তু হতে পারে। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম জানবো যে শিরোরেখা যদি আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে বের হয় তাহলে কি হয়। তাহলে ছোটবেলায় বা শিশুবেলায় এই লোকটি প্রচুর সংগ্রাম করবে। কেমন সংগ্রাম করবে? এমন হতে পারে যে তার বাবা মা হতদরিদ্র ছিল, তার সেই সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। এমন হতে পারে যে শিশুবেলায় তার প্রচুর শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, এই শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে তাকে শারীরিকভাবে প্রচুর যুদ্ধ করতে হয়েছে, হয় আর্থিক অথবা শারীরিক বা মানসিক। এই তিন দিকের যে কোনো দিকে কিন্তু শিরোরেখা আর আয়ুরেখা যদি মিলিত হয়ে বের হয়, কোনো না কোনো দিক থেকে যে পর্যন্ত, অর্থাৎ আয়ুরেখার বয়সের, আমরা প্রথম দিন কিন্তু আয়ুরেখার বয়স সম্পর্কে একটু বলেছিলাম যে আয়ুরেখা শুরু থেকে মণিবন্ধ পর্যন্ত 120 বছর, তার মাঝখানে আমরা দাগ টানলে পাই 60 বছর, এর মাঝে টানলে পাই 30 বছর, এখানে ভাগ করলে পাই 90 বছর। তাহলে এখানে হচ্ছে 30, এই হচ্ছে 60, এই 90, এই হচ্ছে 120 বছর। দেখা যাচ্ছে? আচ্ছা, যদি দেখা যায় তাহলে 30 বছর বয়স পর্যন্ত যদি আয়ুরেখা শিরোরেখা মিলে আসে তাহলে সেই ব্যক্তি সংগ্রাম করবে 30 বছর। এইবার 30 বছরের মাঝ বরাবর আরেকটি রেখা টানি, তাহলে 15 বছর হবে। এবার যদি আয়ুরেখা শিরোরেখা 15 বছর পর্যন্ত মিলিত হয়ে তারপরে এসে দ্বিখণ্ডিত হয় বা দুই ভাগ হয়, তখন কিন্তু এই 15 বছর যাবৎ সে শারীরিক, মানসিক, এমনকি আর্থিকভাবে সে কম বেশি সংগ্রাম করতে হবে তাকে। সেই সঙ্গে আরেকটি জিনিস কিন্তু হবে, শিরোরেখা আর আয়ুরেখা যদি একসঙ্গে মিলিত থাকে, এক বাক্যে বলা যাবে যে সেই ব্যক্তি ছোটবেলায় কৃশ পাতলা ছিল, অর্থাৎ শরীরটা ছিল হালকা পাতলা, পরবর্তীতে এসে তার শরীরটা ভারী হয়েছে, এটি কিন্তু বলা যায়। এবার আসবো, এই শিরোরেখাটি যদি ধরেন এই আয়ুরেখার সঙ্গে মিলিত হলো না, একটু আলাদা হয়ে তারপরে বের হলো, যেমন এটি বের হয়েছে, তাহলে ধরে নেওয়া যাবে কিন্তু সে ছোটবেলায় নিঃসন্দেহে শরীর স্বাস্থ্য ভালো ছিল, এমনকি তার বাবা মায়েরও এই সন্তান জন্মের পরে বাবা মায়েরও উন্নতি ঘটেছে, এমনকি বাবা মা এই সন্তানকে পেয়ে গর্বিত হয়েছে। কেমন গর্বিত হয়েছে? যে শিরোরেখাটি যেহেতু শিশুবেলায় যদি আয়ুরেখার সাথে জড়িত থাকতো তাহলে ওই সন্তানের অসুস্থতা নিয়ে প্রচুর কষ্ট পেতে হতো, তার দেখা যাচ্ছে তার মানসিক, শারীরিক, আর্থিক চতুর্দিকে একটা বিপর্যয় বা টানাটানির মধ্য দিয়ে তাদেরকে কিন্তু জীবন পার করতে হতো। অর্থাৎ সেই সন্তানকে নিয়ে তার বাবা মার কোনো দুশ্চিন্তা করতে হয়নি। এখানে আরেকটি বিষয় কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে হবে, যদি কারো শিরোরেখা আর আয়ুরেখা মিলিত হয়ে বের হয়ে তারপরে ধরুন আপনার দ্বিখণ্ডিত হচ্ছে, যে কোনো বয়সে এসে দ্বিখণ্ডিত হতে পারে। এবার অনেকের হাতে কিন্তু এই আয়ুরেখার গোড়ায় এবং শিরোরেখার মাঝে এখানে প্রায় ত্রিভুজ চিহ্ন থাকে, কখনো কখনো বৃহস্পতির ক্ষেত্রের দিকেও কিন্তু ত্রিভুজ চিহ্ন থাকে। প্রায় ক্ষেত্রে তাকালে বা এভাবে যদি ভাঁজ করা হয় শিরোরেখার গোড়ায়, দেখবেন যে রাহুর ক্ষেত্রের দিকে অথবা বৃহস্পতির ক্ষেত্রের উপরের দিকে কোনো না কোনোভাবে ত্রিভুজ চিহ্ন, এটা শতকরা প্রায় 50-60% লোকের কিন্তু পাওয়া যায়। এই ত্রিভুজ চিহ্নটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে, যে যদি বৃদ্ধাঙ্গুলির দিকে অর্থাৎ রাহুর ক্ষেত্রের দিকে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে তার জন্মটি হবে কিন্তু বাড়ির বাইরে, অর্থাৎ গৃহের বাইরে, হতে পারে হাসপাতাল, ক্লিনিক বা মাতুলালয়,
এমনকি অর্থাৎ যে গৃহে সে বসবাস করে বা পিতামাতা সহ যে গৃহে বসবাস করে সে গৃহে কিন্তু তার জন্ম নাও হতে পারে। এইবার যদি বৃহস্পতির ক্ষেত্রে মানে শিরোরেখার উপরে বৃহস্পতির ক্ষেত্রে ঊর্ধ্বগামী ত্রিভুজ থাকে, তার জন্মটি হতে পারে কোথায়? হয় কোনো দেবালয়ে হতে পারে, ধর্মীয় স্থানে হতে পারে, বা ধর্মীয় যাত্রাকালে হতে পারে, এমনকি দেশের বাইরে জন্ম হতে পারে। অর্থাৎ ত্রিভুজ কিন্তু শিরোরেখার উপরে থাকলে সে বাইরে জন্মগ্রহণ করবেই, বাড়ির বাইরে। এবার দেখা যাচ্ছে এই সাইডে থাকলে সে হাসপাতাল, ক্লিনিক বা মাতুলালয়, অর্থাৎ যদি বৃদ্ধাঙ্গুলির দিকে থাকে হাসপাতাল, ক্লিনিক বা মাতুলালয়ে জন্মগ্রহণ করবে। আর যদি উপরের দিকে থাকে তখন কিন্তু দেশের বাইরে জন্মগ্রহণ করার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। এবার আমরা আসব যে শিরোরেখাটি সোজা বেরিয়ে যদি এবার ধরে নিলাম সোজা বেরিয়ে মঙ্গলের ক্ষেত্রে আসলো। মঙ্গলের ক্ষেত্রে যদি শিরোরেখা সোজা চলে আসে তাহলে সেই ব্যক্তি কেমন হবে? সেই ব্যক্তি সাধারণত একটু রাগী, জেদি, একরোখা ধরনের লোক হবে। কারণ মঙ্গলের গুণগুলো কিন্তু তার মস্তিষ্কের মধ্যে সবসময় থাকবে। সে কাউকে পরোয়া করে কখনোই কথা বলবে না। এমনকি শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে যদি আসে তাহলে সে কিন্তু উত্তরাধিকার সূত্রেও প্রচুর অর্থ সম্পত্তি প্রাপ্ত হবে। উত্তরাধিকার বলতে এখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, উত্তরাধিকার কিন্তু বাবা আর মা দুই দিক থেকে পাওয়া যায়, তাকে বলে উত্তরাধিকার। এইবার যদি তার হাতে রবির ক্ষেত্রটি শুভ অবস্থানে থাকে তাহলে পিতার কাছ থেকে সে প্রচুর সম্পত্তি পাবে। যদি চন্দ্রের ক্ষেত্রটি শুভ অবস্থানে থাকে তাহলে সে কিন্তু মায়ের কাছ থেকে প্রচুর সম্পত্তি পাবে। শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে আসলে আবারও শুনুন, শিরোরেখা যদি মঙ্গলের ক্ষেত্রে আসে অবধারিত সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্ত হবে। কিন্তু এইবার উত্তরাধিকার সূত্রে দুই দিক থেকে সম্পত্তি পেতে পারে, একটি হচ্ছে পিতার থেকে আর একটি মায়ের দিক থেকে। অর্থাৎ চন্দ্র শুভ থাকলে তখন মায়ের দিক থেকে সম্পত্তি পাবে, আর যদি রবি শুভ থাকে তাহলে পিতার দিক থেকে সম্পত্তি পাবে। এবার আমি আসব এই শিরোরেখাটি আয়ুরেখা থেকে মিশুক আর না মিশুক সোজা ঢলে পড়ল চন্দ্রের ক্ষেত্রে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আছে, যেমন দেখুন আমার ক্ষেত্রেও কিন্তু চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়েছে, দেখছেন, দেখা যায়। আচ্ছা, তাহলে এই শিরোরেখা যদি চন্দ্রের দিকে ঢলে পড়ে সেই ব্যক্তির মধ্যে আবেগ প্রবণতা বেশি দেখা দেবে, সে প্রচুর আবেগী লোক হবে। এমনকি হঠকারী সিদ্ধান্ত নেবে, আবেগ বশীভূত হয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হবে, সেই সঙ্গে ছোটবেলায় জলে পড়ে যেতে পারে। এমনকি তার কিন্তু এই জলজ কোনো ব্যাধি, যাকে বলা যায় কোল্ড অ্যালার্জির প্রবণতা, এমনকি পেটের পীড়া বা মলদ্বারের কোনো ব্যাধি পীড়া, বিশেষ করে অশ্বফিস্টুলা, ভগন্দর, এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ বা মস্তিষ্কে জল জমা, এ ধরনের প্রবলেমও কিন্তু ভুগতে পারে। সেই সঙ্গে নৌযান দুর্ঘটনা, বিশেষ করে নৌযান দুর্ঘটনা বা সে ছোটোবেলায় জলে পড়ে গেল, এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ সে চন্দ্রের ক্ষেত্রে যদি শিরোরেখা ঢলে পড়ে, শিরোরেখায় তার মস্তিষ্কটা সবসময় নর্মাল থাকবে, সে অল্পতে গলে পড়বে। হঠাৎ রাগ করলো বা জেদ ধরলো যে আমি আর বাড়িতে খাবো না, বাবা মায়ের পরে হয়তো অভিমান করলো, কিন্তু ঢলে পড়া শিরোরেখা কিন্তু এই অভিমান দীর্ঘক্ষণ রাখবে না। অল্প সময়ের মধ্যে তাদের এই যে রাগ বা যে ক্রোধ বা যে নীতি আদর্শ বা ভালো বলুন আর মন্দ বলুন, যেটাই ধরে সে বসে থাকবে সেটি কিন্তু দ্রুত ত্যাগ করতে বাধ্য হবে। এইবার এই ঢলে পড়া শিরোরেখাটির যদি একটি শাখা
সোজা একেবারে মণিবন্ধের দিকে ধাবিত হয়, তাহলে কি হবে? শিরোরেখার থেকে একটি শাখা বেরিয়ে মণিবন্ধের দিকে আসবে, অথবা শিরোরেখার থেকে একটি শাখা রেখা বেরিয়ে ধরুন মঙ্গলের ক্ষেত্রে গেল, যে কোনো দিকে যেতে পারে। তাহলে ঢলে পড়া শিরোরেখা থেকে রেখা বেরিয়ে তারপরে মঙ্গলের ক্ষেত্রে যাচ্ছে, অথবা নিচের থেকে আরেকটি রেখা বেরিয়ে একেবারে চন্দ্রের ক্ষেত্র বেরিয়ে মণিবন্ধে চলে আসলো বা হাতের বাইরে বেরিয়ে আসলো। সেক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, ঊর্ধ্বগামী হলো, প্রচুর সাহসী হবে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। শুধু সাহসী হয়েই ক্ষান্ত হবে না, এখানে দুঃসাহসী হয়ে সে কিন্তু যোদ্ধা বা প্রকৃত যে সেনাপতি সেটি হবে। কিন্তু ঢলে পড়া রেখার থেকে শাখা রেখা মঙ্গলের ক্ষেত্রে গেলে কিন্তু সে যুদ্ধে পরাজয় বরণ করবে, সে কখনো জয়ী হবে না। আর যদি সোজা শিরোরেখা থেকে কোনো রেখা এসে মঙ্গলের সোজা শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে আসছে, আরেকটি রেখা শাখান্বিত হয়ে মঙ্গলের ক্ষেত্রের মধ্যে অবস্থিত, এক্ষেত্রে কিন্তু সে যোদ্ধা হবে এবং যুদ্ধে জয়লাভ করবে, সে কখনো পরাজয় বরণ করবে না। এমনকি সে সেনাপতি বা যুদ্ধে সবার নেতৃত্ব দেবে, সবার আগে থাকবে বা সম্মুখ সমরে যুদ্ধ করবে। কিন্তু ঢলে পড়া শিরোরেখা কোনো এই ঢলে পড়া শিরোরেখার কোনো শাখা মঙ্গলের ক্ষেত্রে গেলে সে কিন্তু যুদ্ধ থেকে পলাতক বা পালিয়ে চলে আসবে। এমনকি পিছনে থেকে বলবে দেখিয়ে দেব, কিন্তু আসলে সে কিন্তু দেখাতে পারবে না। আর যদি সোজা রেখার থেকে সোজা শিরোরেখার থেকে কোনো রেখা মঙ্গলের ক্ষেত্রে যায়, তাহলে যদি বলে একবার চড় মারবো তো মেরে বসবে, মারবো বলবে না, আগে চড় মারবে, কারণ সে মুখে বলবে না। কিন্তু আমার আলোচ্য বিষয় হচ্ছে এখন শিরোরেখা চন্দ্রের দিকে ঢলে পড়েছে, তারই একটা শাখা রেখা মঙ্গলের ক্ষেত্রে গেছে, এক্ষেত্রে বলবে যে চড়া এত দাঁতের বাটি ফেলে দেব, বা আমার বাড়ির পাশে যাওয়ার পরে তারপর তোকে দেখিয়ে দেব। অর্থাৎ সে বাড়ির পাশে গেলে দেখাতে পারবে বা মুখে বলতে পারবে, কিন্তু বাস্তবে সে কিন্তু দেখাতে পারবে না, কারণ তার শক্তি বাড়ির পাশে। যে ব্যক্তি বাড়ির পাশে শক্তি থাকবে সে ব্যক্তি এখানে কিছু হলেও পারবে। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শিরোরেখাটি ঢলে পড়েছে, মস্তিষ্কের সে যে হুঙ্কার দেখাবে সে হুঙ্কার বাস্তবায়িত হবে না। সেই হুঙ্কারের পরে কোনো শাখা রেখা মঙ্গলের ক্ষেত্রে গেছে, শুধু হুঙ্কার দেখানো হবে, বাস্তবায়িত হবে না, অর্থাৎ পিছু হটে চলে আসবে। শিকেশীল, এটি হচ্ছে পার্থক্য। যদি এই বোঝা গেছে? হ্যাঁ, এবার যদি এই শিরোরেখার আরেকটি শাখা নয়, মানে তখন এই উপরেরটিকে কিন্তু মুছে ফেলতে হবে। শিরোরেখার একটি শাখা একেবারে মণিবন্ধে বা চন্দ্রের ক্ষেত্রে বেরিয়ে গেল নিচের দিকে নেমে, এখানে কিন্তু আপনারা কিছু ভুল করে ফেলতে পারেন। যে কথাটি আমি প্রথম দিন হাতের রেখার আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এই যে শাখা রেখাটি দ্বিখণ্ডিত হয়ে চন্দ্রের ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসলো বা মণিবন্ধের দিকে গেল, এমন হতে পারে যে একেবারে এই শাখা ঢলে পড়ে ভাগ্য রেখার মতো যেন উঠল। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি পদে পদে ভুল হতে পারে। কি হতে পারে? আপনারা ধরে নিতে পারেন যে ভাগ্য রেখা উঠে গিয়ে শিরোরেখায় মিলিত হয়েছে, বা ভাগ্যর এই চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে গিয়ে শিরোরেখায় মিলিত হয়েছে, এমনটি ভেবে কিন্তু ভুল করতে পারেন। এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে হবে যে যে জায়গার থেকে রেখাটি উঠছে বা শাখান্বিত হলো, ওই জায়গাটির পরে আমরা লক্ষ্য করব যে এই শিরোরেখা আসলো, এখান থেকে একটি রেখা নামলো, অথবা চন্দ্রের ক্ষেত্রে বেরিয়ে আসলো একেবারে বাইরে। তাহলে যখন রেখাটি যেখান থেকে শুরু বের হয়, তাহলে কি এই শিরোরেখার আরেকটু আগের থেকে বোঝা যাবে না এভাবে যে শিরোরেখার থেকে বের হয়েছে কিনা? যাবে।
যাবে। ঠিক এভাবে কিন্তু একটু দূরের থেকে শুরু হবে এভাবে মোটা হওয়া। আর যদি নিচের দিক থেকে কোনো রেখা গিয়ে শিরোরেখায় মিলিত হয় তখন কিন্তু এখানে একটি শুধুমাত্র বিন্দু হয়ে থাকবে। অর্থাৎ শিরোরেখার উপরে যদি শুধু একটু ডাবা বিন্দু হয়ে পড়ে তখন ধরে নিতে হবে যে এটি ভাগ্য রেখা গিয়ে শিরোরেখায় মিলিত হয়েছে। আর যদি শিরোরেখার দাগের সঙ্গে মিলে এসে তারপর দ্বিখণ্ডিত হয় তখন কিন্তু শিরোরেখার শাখা নিচের দিকে ঝুলে পড়েছে বা আপনার মণিবন্ধে আসছে অথবা চন্দ্রের ক্ষেত্রে বেরিয়ে আসছে। তো যদি এটি মণিবন্ধে চলে আসে, শিরোরেখার শাখা বেরিয়ে যদি মণিবন্ধে চলে আসে, অর্থাৎ ঠিক ভাগ্যরেখার মতো আয়ুরেখার থেকে হয়তো আধা ইঞ্চি বা 1 ইঞ্চি দূরত্বে এই রেখা এসে মিলিত হয়েছে, কখনো চন্দ্রের ক্ষেত্রের বাইরে বের হয়ে যায়নি, মানে এই পরের রেখাটির দিকে নয়, এটি মণিবন্ধের দিকে, তখন কিন্তু একে বন্ধু বান্ধবরা প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। এমনকি যদি রেখাটি মণিবন্ধে আসে, খেয়াল রাখতে হবে কিন্তু, যদি মণিবন্ধে আসে রেখাটি তাহলে তার বন্ধু বান্ধবরা সহযোগিতা করবে। এমনকি মানে শিশুবেলায় সেই স্কুলে দেখা গেল সব বন্ধু বান্ধবদের নেতৃত্ব দিল, স্কুল জীবনে মনিটর হলো, এমনকি কলেজ জীবনে সে নেতৃত্ব দিল, এমনকি ভার্সিটিতে গিয়ে সে দলনেতা হলো বা দলপতি হলো, এমন কিন্তু হতে পারে। কিন্তু যদি এই শিরোরেখার শাখা এসে চন্দ্রের ক্ষেত্রে বেরিয়ে যায়, যে কোনো জায়গার থেকে, চন্দ্রের ক্ষেত্রে ভিতর থেকে হাতের বাইরে বেরিয়ে গেল, এক্ষেত্রে কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলই বেশি ঘটাবে। কি অশুভ ফল ঘটাতে পারে? আপনার একাধিক পথে বিনিয়োগ করে মার খেতে পারেন, বিদেশ যাওয়ার জন্য বিনিয়োগ করে সেই অর্থ ডুবে যেতে পারে, এমনকি বিদেশ রিলেটেড ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অর্থ মার খেতে পারেন, কাউকে ধার দিয়ে মার খেতে পারেন। অর্থাৎ ঘন ঘন মতের পরিবর্তন হতে হতে সেই স্থির সিদ্ধান্তে আসতে পর্যন্ত পারবে না। এমনকি আমি এই চাকরি করব কি করব না, চাকরি পেলেও একসঙ্গে দুটো, কোনটি করব আর কোনটি করব না, এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। সর্বশেষ যে কর্মটি খারাপ সেই কর্মটিই কিন্তু সে বেছে নেবে, ভালোটা তার ভাগ্যে কিন্তু জুটবে না। এমনকি 5টা ব্যবসার সিদ্ধান্ত হাতে আসছে বা সিদ্ধান্ত নিল 5টি ব্যবসার মধ্যে যে কোনো একটি করব, সে কিন্তু এই শিরোরেখা যখন চন্দ্রের ক্ষেত্রে আসবে সে কিন্তু দোদুল্যময়তার ভিতর ভুগতে ভুগতে যেটি সব থেকে দুর্বল বা যে ব্যবসাটি তার শুভ হবে না সেই ব্যবসাটির জায়গায় কিন্তু সে যে যুক্ত হবে। অর্থাৎ তাকে কর্ম বা ব্যবসা বাণিজ্যে সবসময় নেগেটিভ দিকে টেনে নিয়ে যাবে বা তার ভাগ্যে পজিটিভটা বাঁধবে না। আর সে তো আর জ্যোতিষ নয়, সে যে এইটা দেখে সে যে বলবে যে হ্যাঁ কোন ব্যবসাটা করা আমার জন্য শুভ হবে সে বুঝবে, বা এই সময় আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য কারো দ্বারস্থ হওয়ার দরকার, এইবার যার দ্বারস্থ হবে চন্দ্র তো কারো দ্বারস্থ নিয়ে যাবে, চন্দ্র তো মাতৃমূর্তির মমত্ব থাকবে, সেই সঙ্গে তার মতের পরিবর্তনটা ঘটাবে তো চন্দ্র যে গ্রহ মাতা। অর্থাৎ যখনই কিন্তু পরিবর্তন ঘটাতে যাবে তখন সে বন্ধু বান্ধবের পরামর্শ নিতে যাবে, বন্ধু বান্ধবরাও কিন্তু তাকে যে ব্যবসাটি ভালো হবে সে পরামর্শ না দিয়ে এমন একটি পরামর্শ দিবে যেটি তার জন্য খারাপ হবে। অর্থাৎ শিরোরেখার কোনো শাখা যদি ঢলে পড়া শিরোরেখার কোনো শাখা চন্দ্রের ক্ষেত্রে গেলে এটি কিন্তু শুভ ফল দেবে না, এটি অশুভ ফল দেবে। আবার এই ঢলে পড়া শিরোরেখার কোনো শাখা মঙ্গলের ক্ষেত্রে গেলেও কিন্তু অশুভ ফল দেবে। এমনকি ওই যেমন শিখেশীল বলেছিলেন যে সে প্রচুর যোদ্ধা হবে, কিন্তু যুদ্ধে কিন্তু সে হারবে। উপরন্তু যেহেতু শিরোরেখাটি ঢলে পড়েছে চন্দ্রের ক্ষেত্রে, তো সে আবেগ বশীভূত হয়ে মাতৃ সম্পত্তি বিনষ্ট করবে। আগের কথায় ফিরে যায় যে রবি শুভ থাকলে উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তি পাবে, আর শিরোরেখা ঢলে পড়েছে চন্দ্রের ক্ষেত্রে সে মায়ের সম্পত্তি পাবে, কিন্তু মায়ের সম্পত্তি পেয়ে সে ধরে রাখতে পারবে না,
সে কিন্তু এই সম্পত্তি হারাবে। এখানে আপনাদের আরেকটি কথা মনে রাখতে হবে, এটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে মঙ্গলের ক্ষেত্রে যে কোনো রেখা, সে শিরোরেখার থেকে আসুক আর যে কোনো ভার্টিক্যাল রেখা হোক, কখনোই শুভ ফল প্রদান করে না। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে যে সবসময়ের জন্য মঙ্গল যার সমান আছে, মসৃণ আছে, সুডল আছে, কোনো রেখাবিহীন আছে, সেই মঙ্গল কিন্তু শুভ। আবার মঙ্গল নিচু আছে, তিল আছে, বিন্দু আছে, জব আছে, জাল চিহ্ন আছে, ক্রস চিহ্ন আছে, এগুলো তো অশুভ বটেই, কিন্তু একটি মাত্র ভার্টিক্যাল রেখা থাকলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেয় না। 9টি গ্রহের মধ্যে শুধুমাত্র মঙ্গলের ক্ষেত্রে ভার্টিক্যাল রেখা বা যে কোনো রেখা কিন্তু অশুভ ফলের কারক হয়ে থাকে, এটি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে যখনই এই ঢলে পড়া শিরোরেখা যখন মঙ্গলের ক্ষেত্রে যাবে বা মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা গিয়ে শিরোরেখায় মিলিত হবে, তখন কিন্তু সেই ব্যক্তি মাতৃ সম্পত্তি হারাবে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার সম্পত্তি হারাবে। এবার আমরা আসব সেই প্রথম যেটিতে শিকেশীল বলল যে যোদ্ধা হবে। ধরুন শিরোরেখা সোজা মঙ্গলের ক্ষেত্রে চলে আসছে, এইবার মঙ্গলের ক্ষেত্রে এসে সে উপরের দিকে মঙ্গলের ক্ষেত্রে গেল, তাহলে সে যুদ্ধ করবে বা যুদ্ধে জয়ী হবে, এমনকি তার রাগ, জেদ, ক্রোধ, অহংকার সে বাস্তবায়ন করে ছাড়বে। সেই সঙ্গে সে কিন্তু তার মস্তিষ্ক যেটা ধরবে বা যেটি সে দেখবে একবার, তাকে সে সবল মারবেই বা সেটি তার চাই, এটির থেকে সে কখনো পিছপা হবে না। সাধারণত আমরা শিশুবেলায় যারা জেদি ছেলে পেলে হয় তাদের বলি ঘাড়ু, এ যা চাবে তা তাকে দিতে হবে। অর্থাৎ আমার এটি চাই, আমি মুখ দিয়ে বলেছি আমার লাগবে তো লাগবে, তাই জীবন যাক আর থাক, অর্থাৎ যাক জান থাক মান, এই কথাটি কিন্তু এই সোজা শিরোরেখার কোনো রেখা যদি ঊর্ধ্বগামী হয়, কোনো শাখা রেখা, আমার জীবনের থেকে আমার মানের মূল্য বেশি, অথচ সব জায়গায় দেখি সময়ের থেকে জীবনের মূল্য বেশি, মান অপেক্ষা জীবনের মূল্য বেশি, কিন্তু এক্ষেত্রে যাক জান থাক মান, এই নীতিটা কিন্তু তার মধ্যে বিদ্যমান থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে উপর দিয়ে সোজা নেমে গেলে, মঙ্গলের ক্ষেত্র থেকে সোজা বেরিয়ে আসবে, শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে উপর দিয়ে বুধের ক্ষেত্রে নিচ দিয়ে সোজা নেমে গেলে সোজা শিরোরেখাগুলো, এই যে সোজা শিরোরেখাটি এটির কোন রেখা বুধের ক্ষেত্র থেকে নেমে আসলে, জি না স্যার, শুধু সোজা শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে উপর দিয়ে যাবে। হ্যাঁ, সেটাই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। ধরুন শিরোরেখা ধরুন মাঝ বরাবর আসলো, এখান থেকে একটি রেখা শাখান্বিত হয়ে বুধের ক্ষেত্রে গেল, বা এই শিরোরেখাটি গোল হয়ে বুধের ক্ষেত্রে গেল। হতে পারে যে শিরোরেখাটি বিজ্ঞানী হতে পারে, দার্শনিক হতে পারে, তাই তো? হ্যাঁ, ভালো ব্যবসায়ী হতে পারে, খুব ভালো কথা। ব্যবসার বুদ্ধি দিতেও পারে, আবার সে গবেষণায় অনেক মাথা লাগাতে পারে। খুব ভালো উত্তর দিয়েছো যে গবেষণা কাজে সে লিপ্ত থাকতে পারে, নিত্য নতুন কিছু আবিষ্কার করতে পারে। কিন্তু এখানে আরেকটি জিনিস পারে, শুধু সাধারণ যে জিনিসটা পারে ও জিনিসগুলো কিন্তু গ্রন্থে লেখা থাকে। আমরা শুধু গ্রন্থ নিয়ে কিন্তু সীমাবদ্ধ নই। আমি যে পয়েন্টটি বলছি এই পয়েন্টটি কিন্তু আপনাদের জেনে রাখার দরকার। সে জিনিসটা কোনো গ্রন্থে পাবেন কিনা সন্দেহ। তাহলে শিরোরেখা যদি কোনো শাখা রেখা ঊর্ধ্বগামী হয়ে বুধের ক্ষেত্রে যায়, তাহলে সেই লোক মস্তিষ্ক খাটাবে গবেষণার দিকে, বিশেষ করে বিজ্ঞানীদের হাতে এই সব থাকে, বা বড় বড় লেখকদের হাতে এই ধরনের শিরোরেখা থাকে। হ্যাঁ, লক্ষ্য করুন, ধরুন এই শিরোরেখা উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে বুধের ক্ষেত্রে গেল,
তাহলে সে কিন্তু অল্প বয়সে বাবা মাকে ছেড়ে গৃহবাড়ি ত্যাগ করে সে মঠ মন্দিরে চলে যেতে পারে, কোনো শ্মশানে গিয়ে বসবাস করতে পারে, এমনকি ধর্মের কাজে জীবনকে উৎসর্গ করতে পারে, সেই সঙ্গে ধর্ম প্রসারে লেগে যেতে পারে। আর কি হতে পারে, সে চিরকুমার থেকে যেতে পারে, জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ নাও হতে পারে, এমনকি তার বন্ধু বান্ধব দুনিয়ায় কেউ নাও থাকতে পারে। সে জীবনে শুধু সেই একলা চলনীতি, জীবনে কিছু করবে, একলা কিছু করবে, অর্থাৎ সংসার পরিজন ত্যাগ করে সাধু সন্ন্যাস হবে, অথবা সে দেখা গেল বড় সাধক হবে, অথবা নিঃসঙ্গ জীবনযাপন করবে। অর্থাৎ নিঃসঙ্গ জীবনযাপন করবে এটিও কিন্তু পরিপূর্ণরূপে বলা যাবে না। যখন সে ধর্মের প্রতি নিজেকে আত্মনিয়োগ করবে, অর্থাৎ ধর্মের দিকে ধাবিত হবে, তখন কিন্তু ওই জায়গায় গিয়ে সে সঙ্গী পাবে। এমনকি সে যখন মঠ মন্দিরে গিয়ে বা শ্মশানে গিয়ে সাধন ভজন করবে, তখনও কিন্তু তার ওই ধরনের সঙ্গী পাবে। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বা ব্লাড রিলেটেড কারো সঙ্গে তার সম্পর্ক থাকবে না, এটি আপনাকে নোট করতে হবে। এমনকি তার গর্ভধারিণী মাকে পর্যন্ত চিনবে না, পিতাকে পর্যন্ত সে চিনবে না বা পরিচয় দিতে চাইবে না। সে তার নিজের পরিচয়ে নতুন জগৎ তৈরি করে নেবে। এটি হচ্ছে ব্যতিক্রম। ক্লিয়ার? গুরুজি নমস্কার। গুরুজি নমস্কার, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এবার আসি, শিরোরেখাটি যদি ঊর্ধ্বগামী হয়ে রবির ক্ষেত্রে যায়, শিরোরেখাটি ঊর্ধ্বগামী হয়ে রবির ক্ষেত্রে যায়, ধরুন সোজা বেরিয়ে রবির ক্ষেত্রে যাবে, আবার কখনো কখনো শিরোরেখাটি নিচের দিকে বেঁকে রবির ক্ষেত্রে যাবে। ফল কিন্তু দুই রকম দেবে বা দুই প্রকার দেবে। যখন সেটি সোজা বেরিয়ে এসে রবির ক্ষেত্রে যাবে, সে কিন্তু প্রচুর সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার মালিক হবে। এমনকি জন্ম থেকে তার ভাগ্য উন্নতি শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলতে থাকবে। কিন্তু জীবনে অঢেল ধন সম্পত্তি রক্ষা করার মতো ক্ষমতা তার মধ্যে থাকবে না। অর্থাৎ প্রচুর ধন সম্পত্তি থাকবে, কিন্তু মস্তিষ্ক থাকবে বেমানান বা বেটাল। এমনকি সে সঠিক জিনিসটা বা কোনটি ভালো কোনটি মন্দ সে বুঝতে চাইবে না। তার তো অঢেল আছে, দাও বাম হাত দিয়ে খরচ করার যে ধরনের লোক আছে, যে বাবার আছে, বাম হাত দিয়ে শুধু টাকা দাও, ঠিক ধনের অহংকারে সে এতটা অহংকারী হয়ে যাবে, দুনিয়ায় কাউকে সে পরোয়া করতে শিখবে না। যেমন বাপের বেটা সাদ্দাম হোসেনের হাত, আপনারা গুগলে সার্চ দিলে সাদ্দাম হোসেনের হাতের ছবি পাবেন, আপনারা দেখবেন। মুয়াম্মার গাদ্দাফির হাতের ছবি পাবেন, পাইলে আপনারা দেখবেন যে এরা কেমন মানুষ, তাদের শিরোরেখা কেমন ছিল বা কেমন আছে। এমনকি কিম জন উন, তার বাবা কি উন যেন, তার হাতও আনবেন। অর্থাৎ জগতের বুকে একনায়কতন্ত্র বা ক্ষমতাকে আঁকড়ে ধরার যে সকল মানুষ, ক্ষমতাকে আঁকড়ে ধরে ক্ষমতাকে ব্যবহার করে জগতের বুকে মানে যতদূর ওঠা সম্ভব সেই শীর্ষস্থান স্তরে যারা উঠে যায়, তাদের কিন্তু এই শিরোরেখা সোজা এসে বেঁকে রবির ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। আমি দুটি হাতে দেখেছি, আপনারা সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফি দুটি হাত গুগলে সার্চ দেবেন, সার্চ দিয়ে বের করবেন। এবার যদি শিরোরেখাটি নিচের দিকে ঢলে পড়লো, এই উপরেরটিকে আমরা মুছে ফেললাম, ধরেন শিরোরেখাটি নিচের দিকে ঢলে পড়ছে, অর্থাৎ শিরোরেখা বের হয়ে কিন্তু চলে আসছে প্রায় চন্দ্রক্ষেত্রকে টাচ করে, তারপর রবির ক্ষেত্রে গেছে। এক্ষেত্রে তাহলে কি হবে বলুন, লিটন জয়ধর বলুন বা সিকেশীল বলুন।
যে পারেন সে বলুন। এক্ষেত্রে তার মান হ্যাঁ, এক্ষেত্রে তার মান সম্মান যশ প্রতিষ্ঠা পাবে। আর কি হবে? যেহেতু চন্দ্র কানেক্টেড, তার মায়ের সাপোর্টটাই বেশি পাবে। আচ্ছা, লিটন জয়দার বলুন। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে একটি কৌশল কিন্তু লুকায়িত আছে। শিরোরেখা যদি কখনো ঢলে পড়ে চন্দ্রের দিকে এবং তার শাখা রেখা বেরিয়ে রবির ক্ষেত্রে অথবা শনির ক্ষেত্রে যায়, বা ঘুরে রবির ক্ষেত্রে অথবা শনির ক্ষেত্রে ধাবিত হয়, দুটি একসঙ্গে দেখুন, তাহলে আপনারা পার্থক্যটা সহজে বুঝতে পারবেন। শিরোরেখা চন্দ্রক্ষেত্র পর্যন্ত ঢলে পড়ে তার শাখা রেখা যদি রবির ক্ষেত্রে যায়, তাহলে সেই ব্যক্তি জীবনে প্রচুর চঞ্চল হবে, বিচক্ষণ হবে, এমনকি চঞ্চলতার জন্য সে তার প্রতিটা কাজে, মানে কাজ শেষ না করে আরেকটি কাজে লেগে যাবে, আর বারবার কর্ম পরিবর্তন করতে করতে জীবনে সে কিন্তু অধপতনের দিকে ধাবিত হবে। এমনকি মানে রবি চন্দ্র জনিত যত ব্যাধি পীড়া আছে সেই ব্যাধি পীড়ায় তাকে কিন্তু আক্রান্ত করবে। বিশেষ করে গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, এটা রবির রোগ। সেই সঙ্গে নাক কান গলার রোগ। কেন নাক কান গলার রোগ হবে বা ইএনটি প্রবলেম কেন হবে? কারণ চন্দ্র কানেক্টেড সেক্ষেত্রে। এমনকি শিশুবেলায় সে মাতাকে হারাতে পারে, বা মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, মায়ের শরীরে কোনো না কোনো অস্ত্রোপচার হতে পারে, বা বংশগতভাবে মায়ের কোনো রোগে সে আক্রান্ত হতে পারে, এমনটি কিন্তু ঘটতে পারে। এইখানে পার্থক্যটি আপনাদের বুঝতে হবে যে এই শিরোরেখা চন্দ্রক্ষেত্র ঢলে পড়া শিরোরেখার শাখা যদি শনির ক্ষেত্রে যায়, তাহলে রবির ক্ষেত্রে গেলে সে কিন্তু ব্যাধি পীড়ায় বেশি ভুগবে। অর্থাৎ যেমন নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা বাড়তে পারে। অর্থাৎ রবি চন্দ্রের যে ব্যাধি পীড়াগুলো, দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এগুলোতে ভুগতে পারে। কিন্তু শনির ক্ষেত্রে গেলে কি হবে? আপনাদের নিশ্চয়ই উত্তর হবে যে শনির ক্ষেত্রে গেলে তাহলে শনি চন্দ্রের ব্যাধি পীড়ায় ভুগবে, তাই কি না? উত্তম দাস বলুন। রবির ক্ষেত্রে গেলে যেহেতু রবি চন্দ্রের ব্যাধি পীড়ায় ভুগবে, তাহলে শনির ক্ষেত্রে গেলে শনি চন্দ্রের ব্যাধি পীড়ায় ভুগবে, এটাই তো নিয়ম, নাকি? লিটন জয়দার কি বলেন? শিকেশীল বলুন, কি হবে? রিপন সরকার বলুন, কি হবে? কেউ বলতে পারবেন না? এই আচ্ছা শুনুন, যদি শিরোরেখা ঢলে পড়ে সেটি শনির ক্ষেত্রে যায়, তখন কিন্তু সে দেবী মন্ত্রে দীক্ষিত হবে। নোট করে নিন, দেব মন্ত্রে নয়, দেবী মন্ত্রে দীক্ষিত হবে। অর্থাৎ মাতৃ সাধক হবে সে। যেমন কালীর সাধক হতে পারে, দুর্গার সাধক হতে পারে, অর্থাৎ যে কোনো দেবী মন্ত্রে সে সাধক হবে। আর এই রেখাটি যখন রবির ক্ষেত্রে যাবে, তখন সে দেব মন্ত্রে দীক্ষিত হবে। দেবমন্ত্র বলতে গুরুজি নমস্কার। নমস্কার গুরুজি, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তাই একটু গুরুজি অপেক্ষা করুন, এই ক্লাসটা শেষ করে তারপরে আপনারটা শুরু হবে। হ্যাঁ, আপনার ওইখানে একটু, আপনার ওইটা একটু মিউট করে রাখুন, আপনি শুনুন, কিন্তু ওই হ্যাঁ
তাহলে আর আপনি মোবাইলে কথা বললে বা ওখানে কথা বললে সেই কথা আসবে না, কিন্তু আপনি শুনতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইবার সে দেবমন্ত্র আর দেবী মন্ত্র, এটির পার্থক্য কোথায়? ধরুন কৃষ্ণ মন্ত্র হচ্ছে দেবমন্ত্র, এক কৃষ্ণ আকৃতি আর সব প্রকৃতি। কৃষ্ণকে যে ডাকবে সেই কিন্তু রাধা, সে পুরুষ হোক আর নারী হোক। অর্থাৎ তখন সে দেবমন্ত্রের দিকে বা শিব মন্ত্রের দিকে ধাবিত হবে। আর যদি শনির ক্ষেত্রে যায় তখন সে মাতৃ দেবীর দিকে ধাবিত হবে, অর্থাৎ সে মা কালীর সাধনা করবে বা ধরুন কোনো নারী জাতির সাধনা করবে। এমনকি জীবনে কোনো নারীর সহযোগিতায় তার ভাগ্য উন্নতি হবে। আর শিরোরেখা যদি রবির ক্ষেত্রে যায় তাহলে কোনো পুরুষ বন্ধু দ্বারা সে সহযোগিতা পেয়ে জীবনে উন্নতির অগ্রযাত্রা শুরু করবে। অর্থাৎ জীবনের উন্নতিতে বা জীবন চলার পথে তাকে কে সহযোগিতা করবে তা কিন্তু শিরোরেখায়, এই শিরোরেখা কিন্তু বলে দেবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে সোজা শিরোরেখা থেকে যদি কোনো রেখা আমার শনি, রবি এবং বুধের ক্ষেত্রে যায়, তো বুধের ক্ষেত্রে সোজা যেটি যায় সেটি তো আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি যে সে চিরকুমারও কিন্তু থাকতে পারে, মঠ মন্দিরে জীবন যাপন করতে পারে। সোজা শিরোরেখার কোনো রেখা যদি ঘুরে বুধের ক্ষেত্রে যায়। এবার আমাদের প্রশ্ন থাকবে যে শিরোরেখার ঘুরে যদি রবির ক্ষেত্রে যায় বা শিরোরেখা ঘুরে যদি শনির ক্ষেত্রে যায়, সোজা শিরোরেখা, সেক্ষেত্রে আমাদের কি হবে? সোজা শিরোরেখা যদি শনির ক্ষেত্রে যায় সেই লোক কিন্তু জীবনে সব থেকে বেশি কষ্ট করবে। যত কষ্ট করবে তত মানে ফল পাবে না, শ্রম অনুযায়ী ফল পাবে না। এমন হতে পারে যে মামলা মোকদ্দমা কোর্ট কেসে প্রচুর অর্থ ব্যয় হলো কিন্তু মামলায় জিতলো না। এমনকি সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করলো, সন্ধ্যাবেলায় বেতন পাবে, বাড়িতে চাল ডাল কিনে নিয়ে আসবে, তারপরে সন্তান সন্ততি খাবে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেল সে বেতন পেল না। অর্থাৎ শ্রম হবে কিন্তু ফল হবে না। সকল ক্ষেত্রে কিন্তু এমনটি ঘটবে যে আপনি সে পরের বাড়ি কাজ দেন আর নিজের ব্যবসার পিছনে শ্রম দেন, দেখা গেল সারাদিন ব্যবসা করলেন, 10,000 টাকা প্রফিট হলো, রাত্রেবেলায় টাকা নিয়ে আসছেন, ছিনতাইকারী নিয়ে গেছে। অর্থাৎ সারাদিন ব্যবসা করলেন, কিছুই হলো না। বা সারা জীবন ভর ব্যবসা করলেন, সঞ্চিত অর্থ দিয়ে একটি বাড়ি করলেন বা একটি গাড়ি কিনলেন, সেটি সন্ত্রাসীরা দখল করে নিল, আপনাকে মেরে ধরে তাড়িয়ে দিল। এমনটি কিন্তু সোজা শিরোরেখার কোনো রেখা বা সোজা শিরোরেখা বেঁকে যদি শনির ক্ষেত্রে যায় তাহলে কিন্তু জীবনে এমনটি ঘটায় দিতে পারে। অর্থাৎ আপনার শ্রম বা কষ্টার্জিত অর্থ আপনি ভোগ করে যেতে পারবেন না। এবার যদি শিরোরেখা ঘুরে গিয়ে রবির ক্ষেত্রে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শুভ অপেক্ষা এক্ষেত্রেও কিন্তু অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। কি হবে? বাবার সাথে মতানৈক্য হতে পারে, পিতা সন্তান কর্তৃক মারামারি করে মস্তিষ্কে আঘাত লাগতে পারে, এমনকি ছোটোবেলায় মস্তিষ্কে আঘাত বা মস্তিষ্কে রক্তক্ষরণ, মস্তিষ্কে সেলাই বা মস্তিষ্ক বিকৃতি বা যে কোনো মস্তিষ্কের রোগে কষ্ট পেতে পারে। আবার পিতা কর্তৃক ত্যায্য হতে পারে, আবার সেই সন্তান তার পিতাকে ত্যাগ করতে পারে বা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, তারপর সে তার সুখের সংসার বেছে নিতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই ভিডিও অফ করে রেখেছে। আচ্ছা, রাখলে আর কি করা যাবে? ভিডিও তো সবাইকে অন করে রাখার কথা ছিল, যে ভিডিও সবাই অন করে রাখবে। মেধস ব্যানার্জি ভিডিও অন অফ কেন? সুমন কবিরাজ ভিডিও অফ কেন? সুব্রত কর্মকার ভিডিও অন করেন। ও, হাতে কাজ করতেছেন? আচ্ছা আচ্ছা। তা দেখুন, এখানে কারো কোনো প্রশ্ন আছে এই শিরোরেখার ক্ষেত্রে? আমার
প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। এই যে আয়ু রেখা উঠে গেছে বৃহস্পতিতে, এই যে মাঝামাঝি আপনার রেখা এই ধরনের রেখা বলবে এই জায়গাটা মানে পয়েন্ট জোড়া হয়েছে আয়ু রেখা এবং শিরোরেখা। আয়ু রেখা এবং শিরোরেখা এই যে স্যার এই যে আয়ু রেখা আপনার আয়ু রেখার উপরে উঠে গেছে, বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে। হ্যাঁ, এই মাঝ বরাবর এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। এটি কিন্তু আমরা যেদিন আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা দেখিয়েছিলাম সেদিন কিন্তু এটি বলেছিলাম, তবু আবার বলি দেখুন। তাহলে আয়ু রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেছে বা বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ু রেখা শুরু হয়েছে, হতে পারে আয়ু রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে অথবা বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ু রেখা নেমে আসছে। হ্যাঁ ওইটাই বলছি, আপনার লক্ষ্য করুন, আমি ওইটাই বলছি। দেখুন ঠিক তো? আচ্ছা, এক্ষেত্রে আয়ু রেখাটি বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ু রেখা বের হয়েছে, শিরোরেখাটি কিন্তু নিচে চলে গেছে। থাকার কথা কিন্তু আয়ু রেখার উপরে সাধারণত, এটা কিন্তু ব্যতিক্রম। এক্ষেত্রেও কিন্তু সে ছোটবেলায় যেহেতু আয়ু রেখা তার বৃহস্পতির ক্ষেত্রে গেছে, হতে পারে তার মানে ছোটোবেলা থেকে তার ধর্মের প্রতি প্রচণ্ড মন অনুরক্ত থাকতে পারে, এমনকি ছোটোবেলা থেকে সে যথেষ্ট ধার্মিক হতে পারে, তথাপিও সে কিন্তু পিতৃ মাতৃ স্নেহ ভালোবাসা তুলনামূলকভাবে কম পাবে। এমনকি শিশুবেলায় সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে শিশুবেলায় কোনো ঘাতক ব্যাধিতে সে আক্রান্ত হবে। কোনো ঘাতক ব্যাধি হয়েছিল আপনার শিশুবেলায়? ওকে, হ্যাঁ, এই ধরনের যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে কোনো রেখা মানে আয়ু রেখা নামে এবং শিরোরেখা যদি তার নিচ থেকে তৈরি হয়ে ক্রস তৈরি করে, এক্ষেত্রে কিন্তু সে বাবা মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, শিখেশীল কোথায় আছে লাইনে, তা বাবা মায়ের ভালোবাসা বা স্নেহ যত্ন এগুলো পাওয়ার কথা, কিন্তু বিপরীতে বরং পিতামাতার কাছ থেকে বিনিময়ে আঘাত পাবে, মনোকষ্ট পাবে, মনোচঞ্চলতা পাবে, মনোবিঘ্নতা পাবে, এমনকি ছোটোবেলায় সে কোনো ঘাতক ব্যাধিতে আক্রান্ত হবে। ক্লিয়ার? এইবার আসবো একটি মাত্র শিরোরেখা, যে কোনো হৃদয় রেখা নেই, এক্ষেত্রে কি আমরা শিরোরেখা ধরবো না এটিকে হৃদয় রেখা ধরবো? এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কিন্তু কখনোই যখন আমরা ধরে নেব যে যখন কোনো হাতে শুধুমাত্র আয়ু রেখা এবং শিরোরেখা আছে, হৃদয় রেখা নেই, আমার কথা হচ্ছে এই শিরোরেখাটিকে আমরা কি শিরোরেখা ধরবো না হৃদয় রেখা ধরবো? যখন হাতে দুটি মাত্র রেখা থাকবে তখন এটি কিন্তু শিরোরেখা, এটি হৃদয় রেখা নয়। যতই আপনার উপর থেকে উঠুক আর নিচের থেকে নামুক, এটি হৃদয় রেখা নয়। কখন হৃদয় রেখা হবে? যদি এটি বৃহস্পতির ক্ষেত্রে যায় তখন হৃদয় রেখা হবে। সেক্ষেত্রে ধরুন এই রেখাটি নাই, এই শিরোরেখা নাই, মাথা ঘুরে বৃহস্পতির ক্ষেত্রে গেছে, অথবা এই রেখাটি এই দিকে ধাবিত হয়েছে, মাঝখানে কোনো রেখা নেই, তখন এটিকে হৃদয় রেখা ধরা যাবে। কিন্তু যদি কখনো এই শিরোরেখার মানে এই বৃহস্পতির ক্ষেত্রে নিচু দিয়ে বের হয়ে সোজা চলে আসে, বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত টাচ করে, তাহলে এটি শিরোরেখা। শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে গেলে তবেই না কিন্তু এটি হৃদয় রেখা হবে। বা শনির ক্ষেত্রে গেলে হৃদয় রেখা হবে, শনি বৃহস্পতির মাঝখানে গেলে হৃদয় রেখা হবে, রবির ক্ষেত্রে গেলেও হৃদয় রেখা হবে, বা রবি
আর শনির মাঝখানে গেলেও কিন্তু হৃদয় রেখা হবে। অর্থাৎ মাথাটি কিন্তু অবশ্যই উপরের দিকে ধাবিত হতে হবে। ক্লিয়ার এবার? তো যদি এই শিরোরেখাটি বৃহস্পতির ক্ষেত্রে টাচ করে বা বৃহস্পতির ক্ষেত্রে নিচে আয়ু রেখা পর্যন্ত যে কোনো জায়গায় মিলিত হয়, এটি কিন্তু শিরোরেখা। আবার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো বলবো। বিধায় আমি বললাম যে আপনারা যেন এই শিরোরেখা হৃদয় রেখা না মিলিয়ে ফেলেন, তার পার্থক্যটি আগে বের করলাম। যে যদি এই শিরোরেখার মতো দেখতে, কিন্তু মাথাটি যদি ঊর্ধ্বগামী হয়, বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করে বা শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে তবে ওটি হৃদয় রেখা হবে। আর প্রবেশ করেনি, বৃহস্পতির ক্ষেত্রে বা সকল ক্ষেত্রে নিচের থেকে গেছে, রবির ক্ষেত্র যে পর্যন্ত তার নিচু দিয়ে গেল, ধরুন বুধের ক্ষেত্রেও নিচু দিয়ে গেল, রবির ক্ষেত্র নিচু দিয়ে গেল, বৃহস্পতির ক্ষেত্রে নিচু দিয়ে গেল সোজা, এক্ষেত্রে কিন্তু তাকে সেনাপতি সুলভ তেজস্বিতা শুধু থাকবে না, এমনকি সে সৈনিক হবে, প্রকৃত সৈনিক হবে। সে প্রকৃত বলা যাবে যে একরোখা মানুষ, প্রচুর জেদি মানুষ, যা বলবে তাই করে ছাড়বে, এমনকি কখনো পিছনে পড়বে না, সামনের কাতারে থাকবে। সে নেতৃত্বে হোক, কর্মে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, এমনকি সে ওই বাস বা বিমান চালাবে, কখনো নৌকা চালাবে না, কারণ নৌকা চালাতে গেলে তো পিছনে থেকে চালাতে হয়। নৌকার মাঝি কিন্তু পিছনে থাকে, এ কিন্তু পিছনে থাকবে না, সবসময় সামনে থাকবে। এ দেখবেন যে কোনো সংগঠন, কোনো নেতৃত্ব বা কোনো রকম কিছু যদি হয়, সেখানে সে সামনের কাতারে হয় প্রেসিডেন্ট থাকবে, নচেৎ দেখা গেল সে সেক্রেটারি থাকবে, এরকম সামনের দিকে থাকবে, পিছনে থাকবে না সে কিন্তু। এবং সেই সঙ্গে প্রচণ্ড রাগী, জেদি, ক্রোধী, একরোখা, এমনকি যা বলবে তাই করে ছাড়বে, জগতের বুকে এক স্মৃতি সে রচনা করবে। সেই সঙ্গে প্রকৃত সেনাপতি সুলভ তেজস্বিতা কিন্তু তার মধ্যে বিদ্যমান থাকবে। এবার এখানে কিন্তু আরেকটি বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে, যে এই সোজা একটি মাত্র শিরোরেখা, এই শিরোরেখার থেকে একটি শাখা বেরিয়ে আয়ুরেখার সঙ্গে মিলিত হলো। বুঝতে পেরেছেন? শিরোরেখার কোনো শাখা রেখা বেরিয়ে, অর্থাৎ সোজা একটি মাত্র শিরোরেখা, তার একটি শাখা রেখা বেরিয়ে আয়ুরেখার সাথে গিয়ে মিলিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু মস্তিষ্ক বিকৃতি ঘটবে, অর্থাৎ সে ব্যক্তি কিন্তু পাগল হয়ে যেতে পারে, বা পাগলের মতো কথা বলতে পারে, পাগলের মতো প্রলাপ বকতে পারে, অর্থাৎ পাগলামি তার মধ্যে কিন্তু থাকবে। তাইতে সে ঈশ্বরের পাগল হোক, বা কোনো পুরুষ হলে নারীর পাগল হোক, বা নারী হলে পুরুষের পাগল হোক, বা অর্থের পাগল হোক, বা নেশার পাগল হোক, বা বন্ধুত্বের পাগল হোক, কর্মের পাগল হোক, সে কিন্তু কোনো না কোনো পাগল হবেই, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এমনকি এই পাগল হতে হতে তার মস্তিষ্ক চরম বিকৃত হতে পারে, যার ফলে মানবেতর জীবনযাপন করতে হতে পারে। অর্থাৎ অতিশয় অশুভ চিহ্ন কিন্তু, যে কোনো শাখা রেখা গিয়ে যদি আয়ুরেখায় মিলিত হয়, এমনকি শেষ জীবনে তাকে ওই চিকিৎসালয়ে মরতে হতে পারে বা পাগলাগারদে ভর্তি করতে হতে পারে, এমনটিও কিন্তু ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে সোজা শিরোরেখা, এই সোজা শিরোরেখার শাখা একটি গেল আয়ুরেখার সঙ্গে মিলিত হলো, তাহলে সে ব্যক্তি পাগল হতে পারে। এবার এই শিরোরেখার একটি শাখা রেখা বেরিয়ে যদি মঙ্গলের ক্ষেত্রে যায়, বা যদি একটি শাখা রেখা বেরিয়ে চন্দ্রের ক্ষেত্রে যায়, তাহলে কি হবে? সোজা শিরোরেখা সে ব্যক্তি কিন্তু গাঢ় মানুষ, যা বলবে তাই করে ছাড়বে। এই রেখাটি একমাত্র মঙ্গলের ক্ষেত্রে শুভ ফলদাতা হবে, কারণ শিরোরেখা দ্বিখণ্ডিত হয়ে মঙ্গলের ক্ষেত্রে আসছে। সে ব্যক্তি অপরের ধন সম্পদ সম্পত্তি লুণ্ঠন করে নিজের করায়ত্তে নিয়ে আসবে।
যেটি সন্ত্রাসীদের রাজা বা ডাকাতের সর্দার বা দেখা গেল আপনার ছিনতাইকারীর সর্দার, এমনটি কিন্তু বনে যাবে। ক্লিয়ার? এবার যদি এই শিরোরেখাটি মঙ্গলের ক্ষেত্রে যায়, সোজা শিরোরেখা অর্থাৎ একটি মাত্র শিরোরেখা, হৃদয় রেখা টেখা তার নেই, কিন্তু এর মধ্যে হৃদয় বলে কি জিনিস নেই। এমনকি সে নরহত্যা করে বা অপরকে হত্যা করে তারপর সে নিয়ে আসতে পারে। এমনকি সুন্দরবনে গিয়ে বাঘ হত্যা করে তার চামড়া এনে বিক্রি করে দিল, একটি চামড়া বিক্রি করার জন্য একটি জাতীয় পশুকে হত্যা করলো, বা সে নিয়মিত ডাকাতি করলো বা চোরের সর্দার হলো, এমনকি মানে অবৈধ পথে উপার্জন করে বা অপরের ধন সম্পদ নিজের করায়ত্তে এনে নিজের জমিদার সাজলো। আর এই শিরোরেখা, সোজা শিরোরেখার কোনো শাখারেখা যদি চন্দ্রের ক্ষেত্রে যায়, এর মতো চরিত্রহীন কিন্তু খুব কমই পাওয়া যাবে। বিশেষ করে নেশা, মদ্য, জুয়ায় আসক্তি যেমন থাকবে, তেমনি চারিত্রিক কলুষতা নিয়ে কারাবাস ভোগ করতে পারে। অর্থাৎ চারিত্রিক কলুষতার কারণে সে মামলা মোকদ্দমায় জড়িয়ে কারাবাস বরণ করলো, এমনকি শেষ জীবনে তার সাজা হয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। তাহলে পার্থক্যটি কিন্তু আপনাদের বুঝতে হবে যে যখনই শিরোরেখাটি সোজা ছিল, হৃদয় রেখা ছিল বা চন্দ্রের দিকে ঢলে পড়েছিল, তখনকার ফল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ দিয়েছে। আর যখন কোনো হৃদয় রেখা নেই, একটি মাত্র শিরোরেখা, অর্থাৎ হৃদয় রেখাহীন মানুষ, হৃদয় নেই, তার মন নেই, যা আছে শুধু আমার করার জন্য মন আছে, অপরের ধন লুণ্ঠন করার মন আছে, অপরের শান্তি বিঘ্নিত করার মন আছে, দুনিয়া জুড়েই যেন সব কিছু আমার, এটি তাইতে সেই বিপক্ষ পার্টি বেঁচে থাক আর না থাক, এমনকি হত্যা করেও যদি তার ধন সম্পদ লুণ্ঠন করতে হয় তাহলে সে করবে। আর চন্দ্রের ক্ষেত্রে গেলে তখন সে কারাবাস বরণ করবে, এমনকি শেষ জীবন তাকে ফাঁসির কাস্টে মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটাতে পারে, বা জেলখানায় তাকে আজীবন কারাবাস ভোগ করতে হতে পারে। এমনকি কোনো দীর্ঘদিন অসুস্থতায় শয্যাশায়ী থেকে দেখা গেল একটি রুমের মধ্যে বা একটি ঘরের মধ্যে অসুস্থ থাকাতে তার সন্তান সন্ততিরা মানে ফেলে রেখেছে, তাকে তোলা যায় না, শরীরে ঘা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, তার কাছে যাওয়া যাচ্ছে না, ওই অবস্থায় ফেলে রেখেছে, দূরের থেকে খাবার ছুঁড়ে মেরে খাবার দেয়, তাই খেয়ে সে জীবনযাপন করছে। শেষ জীবন অতিশয় দুর্বিষহতার মধ্য দিয়ে কাটাতে হতে পারে তাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? রাহুর ক্ষেত্র থেকে যদি ওঠে শিরোরেখা, উঠে কোন দিকে যাবে? মঙ্গলের ক্ষেত্র কিংবা হয়তো সোজা চন্দ্রের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো প্রথমেই বলা হলো যে রাহুর ক্ষেত্র থেকে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রের নিচু থেকে যদি একমাত্র আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে শিরোরেখা আসে, সেক্ষেত্রে যে বয়স পর্যন্ত মিলিত থাকবে, ছোটোবেলায় সে কিশো পাতলা থাকবে, ছোটোবেলায় প্রচুর ব্যাধি পীড়ায় ভুগবে, এমনকি সে জলে পড়ে যেতে পারে। আর রাহুর ক্ষেত্র থেকে শিরোরেখা ঢলে পড়লে আবেগী হবে, সোজা আসলে সে রাগী জেদি একরোখা হবে, এমনকি প্রতিটা শিরোরেখার যে বৈশিষ্ট্য আমরা বলে গেলাম সেইগুলোই কিন্তু হবে। সে রাহুর ক্ষেত্র থেকে আসুক আর আয়ুরেখায় মিলিত হয়ে আসুক, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রের নিচে আমাদের সবসময়ের জন্য বুঝতে হবে কিন্তু যে 4টি ক্ষেত্রকে মানে 9টি ক্ষেত্রকে আমাদের কিন্তু আলাদা করে নিতে হবে। যদি আপনাদের আলাদা করাটা বুঝতে অসুবিধা হয়, এখনই আলাদা করাটা একটু শিখে নিন, কেননা এইটা একটা বিশেষ জিনিস যে গ্রহের ক্ষেত্র আপনারা যদি আলাদা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রেখার ক্ষেত্রে চরম ভুল হয়ে যেতে পারে। ধরুন এই একটি হাত, এই হাতের মধ্যে
দেখুন, দেখেন তো বোঝা যায় কিনা? এটি হচ্ছে শুক্র, বৃহস্পতি আর রাহু এক হয়ে গেছে স্যার। এক হয়নি। দেখুন, এইটা হচ্ছে রাহু, এইটা বৃহস্পতি, এইটা শনি, এইটা হচ্ছে রবি, এইটা বুধ, এটা মঙ্গল, এইটা কেতু, এইটা হচ্ছে চন্দ্র। অর্থাৎ একটি হাতের, আরে কলম রে, অর্থাৎ একটি হাতের মণিবন্ধের ঠিক মাঝ বরাবর একটি রেখা টানুন। এই দেখেন শনি আর রবির আঙ্গুলের মাঝ বরাবর এসে থাকে, এদিকে লক্ষ্য করুন, এই যে দেখছেন। এইবার আপনি বৃহস্পতির ক্ষেত্রে নিচের থেকে আড়াআড়ি আরেকটি রেখা টানুন, আর বৃদ্ধাঙ্গুলের ঠিক গোড়া থেকে, এই বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে আরেকটি রেখা টানুন। এবার মাঝখানে দুটি দাগ দিন, আর অনামিকা আর মধ্যমার মাঝে দাগ, কনিষ্ঠা এবং অনামিকার মাঝে দাগ দিন। বুঝতে পেরেছেন? আবার বুঝুন, আপনাদের একটু কষ্ট রয়ে গেছে, এখনো ক্লিয়ার হতে পারেননি। দেখুন, এই মাঝ বরাবর একটি রেখা টানলাম মণিবন্ধের মাঝ বরাবর। এইবার বৃদ্ধাঙ্গুলের গোড়া বরাবর আরেকটি রেখা টানলাম, বৃদ্ধাঙ্গুলের উপরে বৃহস্পতির ক্ষেত্র বরাবর একটি রেখা টানলাম। দেখছেন? এবার রবির আঙ্গুল আর বুধের আঙ্গুলের মাঝ বরাবর এনে মাঝখানের রেখায় টানলাম, শনির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর একটি রেখা এনে মিলিয়ে দিলাম। এবার এই মাঝখানের রেখাটিকে আপনি মুছে দিন, এই অংশটুকু, এই রবি রেখা, এই রাহুর ক্ষেত্র, এটিকে আলাদা করুন। পেয়েছেন? এইবার এখানে আপনি শুক্র লিখুন, এখানে রাহু লিখুন, এখানে বৃহস্পতি লিখুন, এই শনি, এই রবি, বুধ, মঙ্গল, কেতু, আর এই হচ্ছে চন্দ্র। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই ক্ষেত্রটাকে মনে রাখতে হবে যে কোন ক্ষেত্র থেকে শিরোরেখাটি আসলো, কোন ক্ষেত্রের ভিতর গেল, কোন অবস্থানে সে প্রবেশ করলো, সেই অনুযায়ী রেজাল্ট আমরা এই ক্লাসে যেভাবে বললাম, আপনারা আরেকবার এই ভিডিওটি ছাড়লে আবার আপনারা দেখে নিলে শিরোরেখার যে পার্থক্য বা শিরোরেখায় কি হতে পারে, এগুলো কিন্তু আপনারা সব উত্তর পেয়ে যাবেন। তখন কি আপনি ছিলেন না ক্লাসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শিরোরেখা দ্বিখণ্ডিত হলে এটার কত রকমের দ্বিখণ্ডিত হতে পারে সকল প্রকার ব্যাখ্যাই দেওয়া আছে। আপনি একটু ভিডিওটাই দেখবেন। আজকে গুরুজি অপেক্ষা করছেন, কয়েক ক্লাসে কিন্তু গুরুজিকে পাই না। গুরুজির ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির উপরে। শুনুন, আপনি যেহেতু দেরিতে জয়েন করেছেন, এই ক্লাসটার ভিডিওটি দেখে নিন। আমি এই ক্লাসটার পুনরালোচনায় যাব না। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরের ক্লাসে, আচ্ছা যাই হোক, এই শীতের কয়েকদিন 7টায় ক্লাস হবে, আমরা সকালে জানিয়েছি, আপনি হয়তো জানতে পারছিলেন না। এটাই একটু ভিডিও থেকে কষ্ট করে দেখে নেবেন। তারপরে যে প্রশ্ন থাকবে আপনাদের প্রত্যেকে নোট করবেন। আগামী ক্লাসে আমি আপনাদের এই শিরোরেখার সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা অন্য রেখায় আলোচনায় যাব। হ্যাঁ বলুন।
বলে শিরোনামের উপরে অনেকটা কিন্তু টপিক দেন আপনি সংক্ষিপ্তভাবে দেন। এ সংক্ষিপ্তভাবে দেওয়া সম্ভব নয়। বলেন না স্যার প্লিজ। আরে 1 ঘন্টা যেহেতু এর ক্লাস হয়েছে, এটা সংক্ষিপ্ত দেওয়া সম্ভব নয়। আগে আপনারা দেখুন, আমি তো বললাম যে দেখুন গুরুজি বৃদ্ধ মানুষ, উনি চেম্বারে এসে বসে আছেন, এই ক্লাস শেষ করার পরে তারপরে বাসায় যাবেন, বাসায় অটোতে করে যেতে হবে, অনেক দূরত্ব। তো আমরা এখন ওনার ক্লাসে যাই। আপনি এই ক্লাস দেখুন বা পার্সোনাল আপনি আমাকে ফোন করবেন, আমি এই ফোনে আপনাকে উত্তর দিব যে আপনি কোথায় কোথায় বোঝেননি। ওকে স্যার। ঠিক আছে? তো সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমি চলে যাচ্ছি না, গুরুজির ক্লাসে আসি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। শুভ নমস্কার জানিয়ে আমার ক্লাসে পর্যন্ত সমাপ্ত করছি।